নির্বাচনের তো আর ২৪ ঘন্টাও বাকি নেই। আর আমি কাল রাতে যখন ফিরছিলাম শহর দিয়ে, মানে ঢাকার এমন কোনো অলিগলি বা রাজপথ নেই যেখানে চোখ আটকে যায়নি। হুম। চারদিকে শুধু বিলবোর্ড আর পোস্টার। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার হলো প্রায় সবগুলোতেই একটা মুখ। যে মুখটা ধরুন বছরখানেক আগেও রাজনীতির মাঠে সেভাবে কেউ দেখেনি। আমি ডক্টর শফিকুর রহমানের কথা বলছি। এটা শুধু অবাক করা নয়, আমি বলবো এটা একটা একটা রাজনৈতিক বিস্ফোরণ। ব্যাপারটা এমন নয় যে তিনি ধীরে ধীরে উঠে এসেছেন। একদমই না। মনে হচ্ছে গত এক দশকের চাপা থাকা একটা রাজনৈতিক শক্তি যেন হঠাৎ করে মানে ফেটে পড়েছে। একজন নেতা যিনি এতদিন পর্দার আড়ালেই ছিলেন, তিনি রাতারাতি দেশের প্রধানমন্ত্রী পদের অন্যতম শক্তিশালী একজন প্রার্থী। এটা সত্যিই অভূতপূর্ব। একদম। আর এই অভূতপূর্ব ঘটনাটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আমরা শুধু কি হয়েছে তা বলবো না, বরং বোঝার চেষ্টা করব কিভাবে এটা সম্ভব হলো। এর পেছনের কারণটা কি? হ্যাঁ, একজন চিকিৎসক এবং জামায়াতে ইসলামের আমির, যার দল এক দশক ধরে প্রায় নিষিদ্ধ অবস্থায় ছিল, শীর্ষ নেতাদের হারিয়েছে, তিনি নিজে কারাগারে ছিলেন, সেই জায়গা থেকে কিভাবে রাজনীতির মূল স্রোতে ফিরে এলেন, এর পেছনের কৌশল, প্রেক্ষাপট আর এর ভবিষ্যৎ প্রভাবটা আসলে কি হতে পারে। আচ্ছা। তাহলে গোড়া থেকেই শুরু করা যাক। ৬৭ বছর বয়সী একজন চিকিৎসক, যিনি মূলত তার দলের বা ধরুন ইসলামপন্থী মহলের বাইরে খুব বেশি পরিচিত ছিলেন না। ছিলেন না। তিনি কয়েক দশকের আড়াল ভেঙে রাজনীতির একেবারে কেন্দ্রে চলে এলেন। বিষয়টা কিভাবে ঘটল? এটা কি শুধু একটা সুযোগের সদ্ব্যবহার, নাকি এর পেছনে দীর্ঘ প্রস্তুতি ছিল? দেখুন, এটাকে শুধু সুযোগের সদ্ব্যবহার বললে একটু ভুল হবে। এটা আসলে সুযোগের জন্য তৈরি থাকার একটা নিখুঁত উদাহরণ। আচ্ছা। দেশে যে একটা অভ্যুত্থান হয়ে গেল, তার ফলে একটা বিরাট রাজনৈতিক শূন্যতা তৈরি হয়, এটা ঠিক। কিন্তু সেই শূন্যতা পূরণের জন্য তো অনেকেই ছিল। রাইট। দাস শফিকুর রহমান এবং তার দল এই সুযোগটা নেওয়ার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার আসার পর যখন আদালতের রায়ে জামায়াতের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে গেল, তখন তারা যেন একটা দৌড়ের জন্য প্রস্তুত থাকা অ্যাথলিটের মতো স্টার্ট নিলেন। কিন্তু এই প্রস্তুতিটা নিশ্চয়ই সহজ ছিল না। আমরা যদি একটু পেছনে তাকাই, মানে শেখ হাসিনা সরকারের সময় যুদ্ধাপরাধের দায়ে তাদের শীর্ষ নেতাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল করা হয়। হ্যাঁ, পরিস্থিতি খুব কঠিন ছিল। দাস শফিকুর রহমান নিজেও তো প্রায় ১৫ মাস কারাগারে ছিলেন। অনেকে তো ধরেই নিয়েছিল যে জামায়াতের রাজনীতি বাংলাদেশে প্রায় শেষ। সেই ধ্বংসস্তূপ থেকে উঠে আসাটা তো চারটিখানি কথা নয়। একেবারেই নয়। আর এখানেই তার ব্যক্তিগত কৌশলটা খুব গুরুত্বপূর্ণ। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি এক মুহূর্ত সময় নষ্ট করেননি। কি করলেন তিনি? তিনি প্রথমেই যেটা করেছেন সেটা হলো দলের একটা নতুন ইমেজ তৈরি করার চেষ্টা। যেমন ধরুন, বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো, দেশজুড়ে দাতব্য কাজ, এগুলোর মাধ্যমে তিনি দলের একটা মানবিক মুখ তুলে ধরেছেন। হুম। আর তার নিজের যে একটা অবয়ব আছে, সাদা দাড়ি, শুভ্র পোশাক, সেটাকে কাজে লাগিয়ে তিনি একজন স্থিতধী, জ্ঞানী এবং অভিভাবকসুলভ ব্যক্তিত্ব হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। তার মানে আগের যে একটা আগ্রাসী রাজনীতিক ইমেজ ছিল, সেখান থেকে একটা পরিকল্পিত সরে আসা। একদম। তাই এটা শুধু দাতব্য কাজ ছিল না, এটা ছিল একটা ক্যালকুলেটেড রাজনৈতিক পদক্ষেপ। আচ্ছা, মানে এটা ছিল একটা গ্রাউন্ড ওয়ার্ক। অবশ্যই, এটা ছিল তার দেশব্যাপী সফরের গ্রাউন্ড ওয়ার্ক। এরপর তিনি প্রায় ২ বছর ধরে সারা দেশ চষে বেরিয়েছেন। এমন কোনো জেলা নেই যেখানে তিনি যাননি। গণমাধ্যমের সাথে সম্পর্ক তৈরি করেছেন। এখানে একটা দারুণ মজার সমীকরণ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী দীর্ঘদিনের মিত্র ছিল বিএনপি, হ্যাঁ, জোট সঙ্গে ছিল। কিন্তু এবারের নির্বাচনে তারাই একে অপরের প্রধান প্রতিদ্বন্দ্বী। এই বিষয়টা তো পুরো নির্বাচনের ডাইনামিকটাই পাল্টে দিচ্ছে। পাল্টে দিচ্ছে বললে কম বলা হবে। এটা এবারের নির্বাচনকে সম্ভবত ইতিহাসের সবচেয়ে আনপ্রেডিক্টেবল নির্বাচনে পরিণত করেছে। কেন? কারণ এটা শুধু দুটো দলের লড়াই নয়, এটা একই আদর্শিক শিবিরের ভোটের জন্য লড়াই। ডানপন্থী এবং ইসলামপন্থী ভোটের একটা বড় অংশ এতদিন বিএনপি জামায়াত জোটের দিকে যেত, এখন সেই ভোট ব্যাংকটা ভাগ হয়ে যাচ্ছে। তার মানে জামায়াতের উত্থান সরাসরি বিএনপির জন্য একটা বিরাট চ্যালেঞ্জ তৈরি করেছে। ঠিক। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। বিএনপির মতো একটা ঐতিহ্যবাহী এবং বড় দলের ভোট ব্যাংক থাকার পরেও জামায়াত কিভাবে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠল?
এর মানে কি বিএনপির সাংগঠনিক দুর্বলতাও এখানে একটা বড় ভূমিকা রাখছে? নিঃসন্দেহে গণ অভ্যুত্থানের পর বিএনপি কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল। তাদের কৌশল কি হবে তা নিয়ে তারা স্পষ্ট ছিল না। আচ্ছা। সেই সুযোগটাই জামায়াত নিয়েছে। তারা মাঠে নেমেছে এবং নিজেদের আদর্শকে খুব পরিষ্কারভাবে তুলে ধরেছে। ডাক্তার শফিকুর রহমান বারবার বলছেন তাদের আদর্শ কোরআন ও সুন্নাহর ওপর ভিত্তি করে তৈরি। কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ লাইন যোগ করেছেন, এই আদর্শ শুধু মুসলিমদের জন্য নয়, সমগ্র সৃষ্টির জন্য। এই লাইনটা বেশ ইন্টারেস্টিং। সমগ্র সৃষ্টির জন্য এই কথাটা বলে তিনি কি মডারেট এবং অমুসলিম ভোটারদের কাছে কোনো বার্তা দিতে চাইছেন? হয়তো। কিন্তু ইসলামী আদর্শ বলতে তারা ঠিক কি বোঝাচ্ছে? এটা কি তুরস্কের একে পার্টির মতো আধুনিক রাজনীতিক ইসলামের মডেল, নাকি আরও রক্ষণশীল কোনো মডেল? তাদের অর্থনৈতিক বা সামাজিক নীতিগুলো নিয়ে কি কোনো পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে? আর এখানেই তাদের কৌশলের সবচেয়ে ধূর্ত দিকটা লুকিয়ে আছে। তারা ইচ্ছে করেই বিষয়টাকে কিছুটা অস্পষ্ট রেখেছে। তাই? হ্যাঁ, সমগ্র সৃষ্টির জন্য এই কথাটা বলে তারা একটা অন্তর্ভুক্তিমূলক বার্তা দিচ্ছে, যা উদারপন্থীদের উদ্বেগ কিছুটা কমাতে পারে। কিন্তু একই সাথে কোরআন ও সুন্নাহর কথা বলে তারা তাদের মূল ভোটারদেরও ধরে রাখছে। মানে তারা কোনো নির্দিষ্ট মডেলের কথা বলছে না? একদম। এর ফলে বাংলাদেশের ৯১% মুসলিম জনগোষ্ঠীর একটা বড় অংশ তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ বার্তাটা তাদের পরিচিত এবং স্বস্তিদায়ক। কিন্তু অন্যদিকে কোনো সুনির্দিষ্ট রূপরেখা না থাকায় সংখ্যালঘু এবং উদারপন্থী ভোটারদের মধ্যে একটা চাপা উদ্বেগও কাজ করছে। কিন্তু জনমত জরিপ তো অন্য কথা বলছে। জনমত জরিপগুলো কিন্তু বলছে এই কৌশল কাজে দিচ্ছে এবং জামায়াত তাদের ইতিহাসের সেরা ফল করতে পারে। আচ্ছা, আমরা কৌশল আর আদর্শের মতো ভারী বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা হলো তাদের মার্কেটিং। দাদু আসছেন। হ্যাঁ, ভাবা যায় একজন বর্ষিয়ান রক্ষণশীল ধর্মীয় নেতাকে নিয়ে গেম অফ থ্রোনসের মতো করে পোস্টার বানানো হচ্ছে। এই আইডিয়াটা কার মাথা থেকে এলো সেটাই তো একটা গবেষণার বিষয়। এটা শুধু একটা পোস্টার নয়, আমি বলবো এটা একটা মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে তারা একটা অসম্ভবকে সম্ভব করেছে। কিভাবে? দাদু শব্দটা খেয়াল করুন। এটা একই সাথে স্নেহ, ঐতিহ্য, অভিজ্ঞতা এবং অভিভাবকত্বের প্রতীক। এটা একটা ভরসার জায়গা তৈরি করে। ঠিক। কিন্তু এই সনাতনী শব্দের সাথে যখন আপনি গেম অফ থ্রোনসের মতো আধুনিক পপ কালচারের মিশেল ঘটান, তখন আপনি সরাসরি তরুণ প্রজন্মের ভাষায় কথা বলছেন। বিশেষ করে জেনজি বা নতুন ভোটারদের কাছে। ঠিক। জেনজি এবং গণ অভ্যুত্থানে সক্রিয় থাকা তরুণদের দল এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিভিলিয়ান প্ল্যাটফর্মের কাছে একটা স্পষ্ট বার্তা চলে যাচ্ছে। বার্তাটা কি? আমরা তোমাদের মতো কুল, কিন্তু আমাদের অভিজ্ঞতা আছে। অনেকটা সেরকমই। বার্তাটা হলো, আমরা তোমাদের সংস্কৃতি বুঝি, তোমাদের ভাষা বুঝি, কিন্তু আমরা তোমাদের সেই অস্থিরতা বা অনভিজ্ঞতার বদলে স্থিতিশীলতা এবং প্রজ্ঞা দেব। এটা একটা অবিশ্বাস্য রকমের কার্যকর বিরোধাভাস। একজন প্রবীণ নেতা, কিন্তু তার প্রচারের ভঙ্গি একদম আধুনিক। ঠিক, যেন আপনার দাদু যদি হঠাৎ করে টিকটক স্টার হয়ে যান, সেরকম একটা ব্যাপার। এর ফলে তরুণরা তাকে আর একজন সেকেলে নেতা হিসেবে দেখতে পারছে না। এই যে একটা আপাত বিরোধাভাস, একদিকে ঐতিহ্যবাহী মূল্যবোধ, অন্যদিকে আধুনিক মার্কেটিং, দুটোকে তারা এক জায়গায় আনার চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হলো, এই প্যাকেজিংটা কি আসল পণ্যের প্রতিফলন, নাকি এটা শুধু একটা আকর্ষণীয় মোড়ক? আর আপনি একদম ঠিক জায়গায় ধরেছেন। কারণ এই আধুনিক মোড়কের ভেতর থেকে যখন কিছু মন্তব্য বেরিয়ে আসে, তখন তো খটকা লাগে। আর এই আধুনিক ক্যাম্পেইনের হাওয়া বের করে দেওয়ার জন্য তাদের নেতার একটি মন্তব্যই যথেষ্ট ছিল। সম্প্রতি ডক্টর শফিকুর রহমান যখন বললেন যে নারীদের দিনে ৫ ঘন্টার বেশি কাজ করা উচিত নয়, হ্যাঁ, তখন তাদের পুরো আধুনিক ইমেজের বেলুনটা যেন চুপসে গেল। এই মন্তব্যটা নিয়ে তো ব্যাপক সমালোচনা হয়েছে। কারণ যে জেনজি ভোটারদের তারা টার্গেট করছে, তারা তো নারী অধিকারের বিষয়ে অত্যন্ত সংবেদনশীল। শুধু সংবেদনশীল নয়, এটা তাদের পরিচয়ের একটা মূল অংশ। ফলে এই একটা মন্তব্যই জামায়াতের জন্য মডারেট নারী ভোটার এবং শহরে তরুণদের একটা বড় অংশের ভোট পাওয়া প্রায় অসম্ভব করে তুলেছে। এটা তো একটা বিরাট ক্রেডিবিলিটি গ্যাপ তৈরি করেছে। একদম। মানুষ এখন প্রশ্ন করছে, কোনটা আসল জামায়াত? দাদু আসছেন পোস্টারের জামায়াত, নাকি এই ৫ ঘন্টার জামায়াত? আর এটা তো শুধু বিচ্ছিন্ন একটা মন্তব্য নয়, তাই না? এবারের নির্বাচনে তাদের প্রার্থী তালিকায় একজনও নারী প্রার্থী নেই। হ্যাঁ, সেটাও একটা বড় বিষয়।
এই দুটো বিষয় মিলিয়ে দেখলে তো একটা প্যাটার্ন বা ধারাবাহিকতা খুঁজে পাওয়া যায় একদম। আর এই কারণেই বিষয়টা আরও গুরুত্বপূর্ণ। এটা একটা সিস্টেমিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দেয়। এর সাথে যোগ করুন সামাজিক মাধ্যমে নারীকেন্দ্রিক একটা পোস্ট নিয়ে যে বিতর্ক হয়েছিল। হ্যাঁ, যেটার পর তারা বলেছিল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ঠিক, হ্যাক হয়েছিল কি হয়নি সেটা পরের প্রশ্ন, কিন্তু ততক্ষণে এই ধারণাটা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে তাদের আধুনিক প্রচারণার আড়ালে নারী প্রশ্নে তাদের অবস্থান বেশ রক্ষণশীল। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ভোটারদের সামনে দুটো ভিন্ন ভিন্ন চিত্র তুলে ধরা হচ্ছে। একটা হচ্ছে ডিজিটাল মিডিয়ার জন্য বানানো আধুনিক, আকর্ষণীয় একটা চিত্র, আর অন্যটা হলো তাদের মূল সামাজিক নীতির প্রতিফলন, যা বেশ সনাতন। ভোটার কোনটাকে বিশ্বাস করবে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। এই বিতর্কগুলো ভোটারদের জন্য একটা লিটমাস টেস্টের মতো কাজ করছে। তারা বুঝতে চেষ্টা করছে যে এই আধুনিক প্রচারণার আড়ালে দলটি আসলে সমাজ, বিশেষ করে নারীদের ভূমিকা নিয়ে ঠিক কী ধরনের ধারণা পোষণ করে। কারণ দিন শেষে দেশ চালাবে পোস্টার নয়, নীতি। একদম। আর সেই নীতিটা কি হবে তার ইঙ্গিত কিন্তু এই বিতর্কগুলোর মধ্যেই লুকিয়ে আছে। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা দেখছি একটা প্রায় অবিশ্বাস্য রাজনৈতিক পুনরুত্থান। ডাক্তার শফিকুর রহমান এবং তার দল একটা কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন। একদিকে তরুণদের আকর্ষণ করার জন্য তারা দাদু আসছেনের মতো আধুনিক মার্কেটিং কৌশল ব্যবহার করছে, যা খুবই কার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু অন্যদিকে সেই আধুনিক মোড়কের নিচ থেকেই বেরিয়ে আসছে নারীদের ভূমিকা নিয়ে তাদের গভীর রক্ষণশীল চিন্তাভাবনা, যা তাদের তৈরি করা ইমেজের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। রাইট, এই দুটো দিক মিলিয়েই ডক্টর শফিকুর রহমানের পুরো রাজনৈতিক প্যাকেজটা তৈরি হয়েছে। আর ভোটারদের এখন এই জটিল প্যাকেজটাকেই গ্রহণ বা বর্জন করতে হবে। আর এখানেই হয়তো এবারে নির্বাচনের সবচেয়ে বড় লড়াইটা হবে। আদর্শের লড়াই তো আছেই, কিন্তু তার চেয়েও বড় লড়াইটা হবে ব্র্যান্ডিং আর বাস্তবতার মধ্যে। ঠিক। আচ্ছা, আধুনিক আকর্ষণীয় প্রচারণার মোড়ক কি একটি গভীর রক্ষণশীল আদর্শকে সফলভাবে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারে, নাকি ভোটাররা শেষ পর্যন্ত এই দুইয়ের মধ্যকার অন্তর্নিহিত দ্বন্দ্বটা ধরতে পারবেন? যখন একটি পণ্যের মোড়ক এবং তার ভেতরের জিনিস দুটি সম্পূর্ণ ভিন্ন যুগের বলে মনে হয়, তখন সেই পণ্যটির আসল পরিচয় আসলে কি দাঁড়ায়? এই উত্তরটাই হয়তো আমরা ভোটের ফলাফলে পেয়ে যাব।